স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। অর্থনীতির নানা প্রসঙ্গ নিয়ে কথা বলি আমরা এই অনুষ্ঠানে। আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক অধ্যাপক ডক্টর এ.কে এনামুল হক। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। সাম্প্রতিক আমরা যেটা দেখলাম যে মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক, অপরিবর্তিত রাখা হয়েছে 10%, যেখানে আবার মূল্যস্ফীতি কমানোরও লক্ষ্য রয়েছে, যেটা বাজেটে ছিল সেটাই। তাহলে এই দুইটার সমন্বয় কিভাবে হবে আসলে? আমি খুব একটা অবাক না, এই কারণে যে মূল্যস্ফীতি যদি 8-9% হয় তাহলে ইন্টারেস্ট রেট, ডিপোজিট ইন্টারেস্ট রেট 8-9 নিচে হতে পারে না। এবং আমি যদি পাকিস্তান দেখি, আমি শ্রীলঙ্কা দেখি, ভারত দেখি, কেউই কিন্তু ডিপোজিট ইন্টারেস্টের চেয়ে ইনফ্লেশন রেট কখনো কম হতে পারবে না। সুতরাং সেইটার দিক থেকে আমি আশা করি না যে এটা কমবে, কারণ এটা যদি কমে তাহলে ব্যাংক কলাপস করে যাবে। কেন কলাপস করে যাবে? এমনিতেই ব্যাংকে একটা ভীতি আছে, মানুষজন টাকা রাখার কোনো প্রণোদনা পাবে না, বলবে যে আমি টাকা রাখলে টাকা ছোট হয়ে যাবে, ইন্টারেস্ট ইনফ্লেশনের চেয়ে বেশি। সুতরাং অনেকে আশা করছিল যে এর ফলে হয়তো মানুষ ব্যাংকের ইন্টারেস্ট রেট কমবে। আনসার হচ্ছে যতদিন পর্যন্ত ইনফ্লেশন কন্ট্রোল না হচ্ছে ততদিন পর্যন্ত এটা আনফেয়ার প্র্যাকটিস হবে এবং এতে ব্যাংক বিপদে পড়বে। সুতরাং সার্বিক চিন্তায় আমি সারপ্রাইজ না। প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, সেটাকে এই মুদ্রানীতি দিয়ে বাস্তবায়ন করা সম্ভব হবে? না, প্রবৃদ্ধি মুদ্রানীতি দিয়ে হবে না, কিন্তু প্রবৃদ্ধি যদি ইকোনমিতে ইনভেস্টমেন্ট হয়, সো সেইভাবে চিন্তা করলে ইনভেস্টমেন্টের জন্য অনেক প্রণোদনা আছে বাজেটে। 1 নম্বর প্রণোদনা হচ্ছে আমরা বলছি যে ঋণ খেলাপিদেরকে সহায়তা দেব, এটাও একটা প্রণোদনা। আমরা বলছি যে কি বলা যাবে, অনেকগুলো জায়গায় ট্যাক্স কমিয়ে দিয়েছে, সেটাও একটা প্রণোদনা। সুতরাং প্রণোদনার নানা দিক আছে। সুতরাং এটাকে আবার যদি ট্যাক্স কমিয়ে দেয় সেটাও একটা প্রণোদনা। অনেকগুলো কাজ কিন্তু হয়েছে। সুতরাং প্রণোদনা যে মুদ্রানীতি দিয়ে হবে তা না, কিন্তু মুদ্রানীতিতে করলে যে কাণ্ডটা হতো সেটা হচ্ছে ডিপোজিট, ব্যাংকের ডিপোজিট আরও ফল করতো। অতএব এটা আমি সারপ্রাইজ না অ্যাজ এন ইকোনমিস্ট যে এটা যেভাবে করা হচ্ছে এটা যুক্তিসঙ্গত। তবে ভবিষ্যতে ইনফ্লেশন আরও বাড়বে, পে স্কেল আসতেছে, একটু করে প্রভাব হবে, খুব সামান্য যদিও, কিন্তু এগুলো সব চিন্তা করেই আমার ধারণা যে মুদ্রানীতিতে এই পরিবর্তনটা এইভাবে রাখা হচ্ছে যে যতদিন ইনফ্লেশন টাইটেন না হচ্ছে ততদিন মোটামুটিভাবে এভাবে থাকবে। মানে এটুকু বলে রাখা ভালো যে ডিপেন্ড করবে কিভাবে পে স্কেল আসে। যদি পে স্কেল 2 ভাগে বা 3 ভাগে ভাগ করে আসে খুব একটা ইনফ্লেশন ইম্প্যাক্ট হবে না, কিন্তু যদি একসাথে চলে আসে, কেউ জানে না এখনও, তখন কিন্তু ইম্প্যাক্ট বেশি হবে। সুতরাং এই সমস্ত সব দিক বিবেচনায় আমার ধারণা যে মুদ্রানীতিতে আমি সারপ্রাইজ না। ব্যবসায়ীরা তো অভিযোগ করছেন যে এই মুদ্রানীতি দিয়ে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন অথবা ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা সেটা আসলে কঠিন হয়ে যাবে। না, অভিযোগ থাকবে। মানে একটা ইকোনমিতে নানা ধরনের লোক থাকে, কেউ বলে যে ট্যাক্স বেশি দেওয়া অভিযোগ, আবার একজন বলবে ট্যাক্স দিতে হবে, এটা অভিযোগ থাকবে। আমি যদি এভাবে চিন্তা করি, বাংলাদেশ ইকোনমিতে প্রফিটেবিলিটির হার পৃথিবীর যে কোনো জায়গা থেকে বেশি। এই ইকোনমিতে কম্পিটিশন এতই কম যে যে যা প্রডিউস করে, ভালো করুক খারাপ করুক, বিক্রি করা যায়। এরকম ইকোনমিতে প্রফিট রেট যেহেতু মোটামুটিভাবে বেশি, আমি অতটা চিন্তিত না। তবে হ্যাঁ, আমরা যদি বলি যে ইনফ্লেশন কমলে আরও ভালো হতো, এটাও সত্য। আরেকটা জিনিস হচ্ছে যে ইনভেস্টমেন্টের দুটো দিক, একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে ক্যাপিটাল, মানে কী বলে মূলধনী, যেটা ওয়ার্কিং ক্যাপিটালের বাইরে যেটা ফিজিক্যাল ক্যাপিটাল। এখন আমাদের দেশে বিজনেসম্যানরা ব্যাংকের মাধ্যমে ফিজিক্যাল ক্যাপিটাল নিচ্ছে, বন্ড মার্কেটে যাচ্ছে না। সুতরাং যদি এটা একটু হাই থাকে, তাদের উচিত হবে বন্ড মার্কেটে যাওয়া, শেয়ার মার্কেটে যাওয়া, সেখান থেকে লাখ টাকাটা নেওয়া। এখন মানুষ ব্যাংকে যেহেতু যথেষ্ট প্রবলেম হচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে মানুষ আস্থা কমছে, মানুষও চাচ্ছে যে ভালো স্টকে জিনিস সে যেন ব্যাংকের শেয়ার কিনতে পারে, ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুঁজছে। আমার ধারণা এটাও একটা সুযোগ যে এই সময়ে ভালো উদ্যোক্তা যারা আছে তারা ভাববে যে আমি তো সহজেই টাকা নিতে পারি, ইনফ্যাক্ট আমি কমেও নিতে পারি। শেয়ারে গেলে কমেই নিয়ে একেবারে না দিলেও তো পাচ্ছে। আর বন্ডে গেলে একটা ফিক্সড, সেই ফিক্সডটা 10% একটু বেশি হলে হবে, আমাকে 16তে যেতে হবে না। আমি যদি 12% বন্ডে যাই তাহলে যাইতে পারতাম, বন্ডে তো আমাকে শেয়ারও দিতে হচ্ছে না।
সুতরাং আমার ধারণা উদ্যোক্তাদের এগুলো চিন্তা করা উচিত যে যদি এটা হয়, যদি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়, দে শুড গো টু বন্ড মার্কেট। আমাদের বন্ড মার্কেট চাঙ্গা করাটা জরুরি এখন। ব্যবসায়ীরা একদিকে বলছেন যে মুদ্রানীতিটা তাদের জন্য সঙ্গতিপূর্ণ না, অন্যদিকে আবার তাদের যে এই যে 1% পরিশোধ করে যে ঋণ খেলাপির সুযোগটা দেওয়া হলো, তাহলে তো তাদের দাবিটা কি সাংঘর্ষিক না? দ্বিতীয়ত যে এই সুযোগটা দেওয়া হলো, অর্থনীতিতে এর কি নেতিবাচক প্রভাব পড়বে না? যারা ঋণ খেলাপি তারা একবার পুরো আসল টাকা জমা দিয়ে ঋণ খেলাপির দায় মুক্তি পেতে পারেন। এটা আমার কাছে এটা একটু চিন্তার বিষয় ইকোনমিস্ট হিসাবে। এই কারণে চিন্তার বিষয় যে আমি যদি ঋণ খেলাপি হই তাহলে আমার আর সুদের টাকাটা দিতে হবে না। আমি ধরে নিচ্ছি তারা কিছু সুদের টাকা আগে দিয়েছেন, এটা ধরে নিচ্ছি, কিন্তু বাকি যে দায় ছিল আমাকে কিছু দিতে হবে না, আমি টাকা এই আসলটা দিয়ে চলে যাব। তাহলে যারা এখন সুদ দিচ্ছে তাদেরও প্রবণতা হবে ভবিষ্যতে ঋণ খেলাপি হওয়ার। কাজে এটা একটা রং সিগন্যাল। ইকোনমিতে আমরা তো বলি সিগন্যাল দ্বারা ইকোনমি মুভ করে। এই সিগন্যালটা দেওয়াটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত না। বরং চিন্তা করা উচিত ছিল যে হ্যাঁ, ঋণ খেলাপি যদি যে সুদের একটা প্রপোর্শন গভর্নমেন্ট বলতে পারে যে আমি দেব, তুমি যদি এটা দাও, নট ব্যাড, বলতে পারে যে আমি সুদের একটা প্রপোর্শন আমি দিচ্ছি, 100% না কিন্তু একটা পার্সেন্টেজ, এই উদ্যোগটা দিতে পারতো মনে করি। সুদের আমি ভাবছিলাম যেখানে বাজেটে ছিল কিন্তু প্রণোদনাটা, যে আমি সুদের নতুন ঋণ ক্ষেত্রে বলতে পারতো যে আমি ইন্টারেস্টে তো কমানো হলো না, আমি একটা পার্সেন্টেজ আমি পে করব যদি সার্টেন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়। কন্ডিশন দিতে পারে ইকোনমিতে যে যদি তুমি এমপ্লয়মেন্ট গ্রোথ করতে পারো, যদি তুমি সাপ্লাই বুস্ট করো। সো দেয়ার আর সার্টেন কন্ডিশন যেটার মাধ্যমে বাজেটে এই প্রণোদনাটা আছে এখনও, সেভাবে দেওয়া উচিত আমি মনে করি। আর অভিযোগ, আমার ধারণা আমাদেরও অভিযোগ আছে, আমার ধারণা সাধারণ লোকের অভিযোগ আছে। একটা ইকোনমি, এটা বাংলাদেশ টানাপোড়েনের ইকোনমি, ডেফিসিট বাজেট, এই টানাপোড়েনের ইকোনমিতে সবার অভিযোগ আছে। সরকারের দায়িত্ব হচ্ছে এর ভেতর থেকে যাওয়া, এবং সেখানেও যে সবাইকে স্বস্তিতে আনতে পারবে আমার ধারণা এটা ভেরি ডিফিকাল্ট জব। অভিযোগ থাকবে, অভিযোগ নিয়ে আমি খুব চিন্তিত না। তবে এমন অভিযোগ এমনভাবে ইকোনমি চালানো উচিত যাতে ভবিষ্যতে ইকোনমিক গ্রোথটা বাড়ে, এটা মোর ইম্পর্টেন্ট। একজন অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংক চালাচ্ছিলেন, তাকে যেভাবে সরিয়ে একজন ব্যবসায়ীকে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া হলো, প্রথম দিকে এরকম অভিযোগ উঠেছিল যে ব্যবসায়ীরা বাড়তি সুযোগ সুবিধা পাবেন। এই যে ধারাবাহিক যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, এটা কি সেই শঙ্কারই প্রতিফলন? তা বলবো না, কারণ এগুলো তো বাংলাদেশ ব্যাংকের নানা ধরনের কমিটি আছে, সেগুলোর মাধ্যমে আসা উচিত। মানে গভর্নর যদি ইকোনমিস্ট হন তার একটা অ্যাডভান্টেজ সে পায়, কিন্তু গভর্নর তো একা চালায় না, মানে ব্যাংকের মধ্যে আরও অনেক লোক আছে। সিস্টেম যদি ঠিক থাকে তাহলে আমি চিন্তিত হব না, কারণ এটা তো নানাভাবে আপনারা যেটা বললেন যে মুদ্রানীতিতে পরিবর্তন আসলো না, ইচ্ছা করলে যদি গভর্নর, আনসার হচ্ছে তা না। ভিতরে অনেকগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো কাজ করতে দেওয়া উচিত, যাতে করে গভর্নমেন্ট ভুল পথে গেলে সিস্টেম বলবে না এটা করতে যায়ও না, এই উপদেশগুলো যেন থাকে। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা সবাই শক ছিল, কারণ আমরা ভাবছি যে একটা পদ্ধতিভাবে নিয়মতান্ত্রিকভাবে পরিবর্তনগুলো, সেটা আশা করা যায় এক্ষেত্রে হয়তো হয় নাই, সারপ্রাইজড সবাই, কিন্তু সরকার তো পরিবর্তন করতে পারে, আমি সেভাবেই দেখব। এই উদ্যোগ গ্রহণের যৌক্তিকতা, সেই সাথে বর্তমান সরকারের এই উদ্যোগটাকে কন্টিনিউ করার সার্বিক বিবেচনায়, অর্থনৈতিক বিবেচনায় আপনি এটাকে কিভাবে দেখেন? প্রথমত যদি 2015 পরে ইনফ্লেশন প্রায় 93-94%, তার মানে প্রথম 2015-তে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং ছিল সেই স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের কস্ট বেড়ে গেছে প্রায় 100%। সুতরাং একটা বিশাল দাবি ছিল গভর্নমেন্ট এমপ্লয়িদের যে পে স্কেল রিভিশন করা, যেটা তত্ত্বাবধায়ক সরকার হয়তো বা ভাবছে যে কমিটিতে গিয়ে এটাকে চেঞ্জ করতে। এটা ছিল তার, তো আমি মানে দাবিটাকে অযৌক্তিক বলবো না, কারণ সারা পৃথিবীতে হয় অনেক সময় ওয়েজ ইন্ডেক্সেশন হয়, ইনফ্লেশনের সাথে বাড়ে, আমাদের দেশে সেই ব্যবস্থা ছিল না। দ্বিতীয় যেটা হচ্ছে যে এটা যখন বাস্তবায়ন রিপোর্ট যখন আসে, তারপরে এই সরকারি তখন পলিটিক্যালি বলছে যে আমরাও বাস্তবায়ন করব, সুতরাং তাদেরও একটা পলিটিক্যাল কমিটমেন্ট আছে। সুতরাং কমিটমেন্ট যদি থাকে সেটাও তারা পালন করবেন, এটাও আমি আশা করছিলাম। সুতরাং আমি সারপ্রাইজ না। এখন আপনি যেটা বলছেন সরকারের সক্ষমতার ভেতরে আছে কিনা, একটা নাম্বার দিলে বুঝতে পারবেন। আমাদের টোটাল স্যালারি এক্সপেন্ডিচার হচ্ছে আমাদের 9,38,000 কোটি টাকা বাজেট, স্যালারি এক্সপেন্ডিচার হচ্ছে 1,31,000 কোটি টাকা।
সো ইটস নট এ বিগ অ্যামাউন্ট। আমাদের মূলত বিগ অ্যামাউন্ট হচ্ছে ঋণের পরিশোধন, সেটা সে জায়গায় অনেক বেশি, বাট আমি এই জায়গায় যাচ্ছি। এবং এটা যদি দেখেন, এটা টোটাল বাজেটের 12%, 13%-এর মতো। এটা হচ্ছে প্রথম নাম্বার। আমি যদি বলি শ্রীলঙ্কাতে এটা কত, তাদের বাজেটের 25%, যদি পাকিস্তানের 40%। তার মানে গভর্নমেন্টের অন্যান্য দেশের তুলনামূলকভাবে গভর্নমেন্টের বাজেটের চেয়ে একটা বিশাল অংশ কিন্তু এখানে যায়। আমাদের এখানে এটা অতটা বেশি না। আমাদের ঋণের হচ্ছে সরকারের টোটাল জিডিপির 37-38%, শ্রীলঙ্কার হচ্ছে 91%, ভারতের আমার মুখস্থ বলা যায় কিন্তু এটা আমাদের চেয়ে অনেক বেশি, পাকিস্তানের আরও বেশি। সুতরাং সব যদি হিসাব করেন, এই অঞ্চলে যতগুলো ইকোনমি আছে সবগুলোর চেয়ে কিন্তু আমাদের ঋণের পরিমাণ জিডিপির তুলনায় কম। সুতরাং যতটা খারাপ আমরা ভাবি তা না, তবে রিস্ক আছে, সেটা নিয়ে আমি আপত্তি করছি না, বাট অন্যদের অবস্থা আমাদের চেয়েও। কিন্তু এই যে শ্রীলঙ্কা ভারতের মূল্যস্ফীতির যদি চিত্রটা আমরা সামনে নিয়ে আসি, তাদের আর্থিক ব্যবস্থাপনা তো আমাদের দিক থেকে অনেক উন্নত, স্বচ্ছ। ওইভাবে বলাটা ঠিক হবে না। আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা আছে, সেটা সব জায়গায় সমান তা না। আমি শিওর পাকিস্তানকে ধরলে অনেক জায়গায় দেখা যাবে স্বচ্ছতা পাওয়া যাবে না, বাট আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমরা এখন যেমন বলছিলেন, যেটা বেতন কাঠামোতে পরিবর্তন করলে 55,000 কোটি টাকা গভর্নমেন্ট আশা করছে, তাতেও খুব বেশি বাড়বে না, 6%-এর মতো বাড়বে। তার মানে আমরা এইটা এটুক বাড়বে। এর ফলে ইকোনমিতে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যে জায়গাতে মনে করি খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য আমাদের দেশে, সেটা হচ্ছে একটা সরকারি কর্মচারী যারা নিচের দিকে চাকরি গ্রেড 20-এ যারা আছে, সে 8,250 টাকা বেতনে মাস চালাবে কিভাবে? মানে সে তো খেতেও পারবে না, যদি তার টোটাল বেতনও ধরি, তার ফ্যামিলিকে খাওয়াতে পারবে না। সুতরাং এটা দরকার ছিল পরিবর্তনের, এবং এই পরিবর্তনের প্রয়োজনটা আমি অস্বীকার করব না। সরকারের সক্ষমতা আছে কি না, আমি বলবো সরকার যদি তার অপচয় কমিয়ে ফেলে, দুর্নীতি কমিয়ে ফেলে, এটা কোনো বিষয় না। মানে আমি সারা এই অঞ্চলের প্রত্যেকের চেয়ে আমাদের খরচ কম, আমি এটাই দেখলাম, হিসাব করেছিলাম, আমাদের এতটা খারাপ হওয়ার কথা না। কিন্তু আমরা যে জায়গাটা মনে করি সেটা হচ্ছে দুর্নীতিটা, অপচয়টা। দ্বিতীয় জিনিসটা ইম্পর্টেন্ট, আপনি বলতে পারেন তাহলে উপরের দিকে বাড়ানো দরকার আছে কিনা, এটা প্রশ্ন আসতে পারে। এটারও একটা যুক্তি ছিল। যুক্তিটা ছিল এরকম যে আমি যদি উপরের দিকে ঠিক বেতনটা না দিই, তাহলে প্রাইভেট সেক্টরের দিকে নিয়ে চলে যাচ্ছে এবং সরকার দক্ষ জনবল হারাচ্ছে। সরকারের উপরের দিকে যদি দক্ষ জনবল না থাকে, তাহলে সরকার আরও তাড়াতাড়ি কলাপস করবে। সুতরাং সরকারের নিজের স্বার্থেই দরকার ছিল। সুতরাং সবগুলো চিন্তা করেই কিন্তু পে স্কেলটা এসছে। কিন্তু পে স্কেল দেখার সময় ইনফ্লেশনের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা হয়েছিল যতটুকু আমার জানা মতে, এবং সেই অ্যানালাইসিসে দেখা গেছে যে যদি 2বার অথবা 3বারে ইমপ্লিমেন্ট করে, ইনফ্লেশন ইম্প্যাক্ট ভেরি লো। কিন্তু এর ফলে আরেকটা কাণ্ড ঘটবে দেশে, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরের বেতনের প্রভাব পড়বে। আপনি দেখবেন প্রাইভেট সেক্টরেও বেতন বাড়বে। তার মানে সরকার ওভারঅল কী চাচ্ছে, যে মানুষের জীবনযাত্রার মান যেন বাড়ে। এটা হচ্ছে এক ধরনের ফার্স্ট স্টেপ। এই স্টেপের ফলে ওগুলো আসবে। ভুলে যাবেন না, আমরা যখন এক সময় কেউ বোনাস দিত না, সরকার বোনাস দিল, সবাই কিন্তু আস্তে আস্তে দেওয়া শুরু করছে। সুতরাং পদ্ধতিগতভাবে দিস ইজ এ গুড স্টেপ ফরওয়ার্ড, আমি সেভাবে মনে করি ইকোনমিতে। সামাজিক সুরক্ষা খাতেও তো দেখলাম যে সরকার 8টা নতুন কর্মসূচি গ্রহণ করলো, সেখানে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো সব মিলে বাজেট। এটা কি সমন্বয় করতে পারবে সরকারি উদ্যোগের সাথে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ? এটা করতে পারবে যদি, আমি শিওর না যদি এটা করতে পারবে যদি সরকার অন্যান্য সামাজিক সুরক্ষা খাতগুলোকে সমন্বয় করে। আমাদের প্রায় 72-73টা ছিল, কেউ কেউ বলে 100টা আছে, নানা রকমের সামাজিক। তো এটা যদি ওইভাবে সমন্বয় করে করবে, তার বাইরে আমি মনে করি আরেকটা খাত আসা উচিত, সেটা হচ্ছে পেনশন খাত। বয়স্ক লোক, 60 বছরের বেশি বয়স্ক লোক, বহু লোকের এখন ফ্যামিলিতে সাইজ ছোট, তার একটা ছেলে বা দুটো ছেলে, একটা মেয়ে, এক্সাম্পল দিচ্ছি, 3জন বা 2জনে মিলে বাবা মাকে খাওয়াতে পারবে না। মানে আমাদের গড় আয়ু 84 বছর, তার মানে 60 বছরে যে রিটায়ার করছে সে অ্যাভারেজ 84 বছর পর্যন্ত বাঁচবে, আরও 24 বছর বাঁচবে। 24 বছর তাকে কে খাওয়াবে? সুতরাং আমাদের বাংলাদেশকে যদি আমি মধ্যম আয়ের দেশ চিন্তা করি, তাহলে আমাদের কিছু দায়িত্ব নিতে হবে, এবং সেটা সামাজিকভাবে নিতে হবে। এটা শুধু সরকারি না, আমি বলছি বেসরকারি খাতে প্রত্যেকটা লোকের যারা কর্মক্ষম। সেজন্য স্ট্র্যাটেজি যেটা হওয়া উচিত, আমি জানি না সরকার চিন্তা করছে কি না, সেটা হচ্ছে আমাদের যে
পেনশন ফান্ড, সেটা একটা সোর্স অফ ইনকাম। গভর্নমেন্ট বলবে আমি বড় না করে আমি সেটাকে ব্যবহার করব যাতে করে ইকোনমি বড় হয়। আমরা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ব্যবহার করি, সরকার বলতে পারে আমি প্রভিডেন্ট ফান্ডটাও নিয়ে যাব, তার মানে নতুন করে লোন নিতে হবে না, নিয়ে আমি অনেক ডেভেলপমেন্ট কাজ করব। সুতরাং প্রসেস যদি চিন্তা করি তা আমার মনে হয় ব্যবস্থা আছে, অনেক দেশ এভাবে করেছে, কিন্তু এটা দরকার আছে চিন্তা করার। চলতি অর্থ বছরে নতুন একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু করতে হবে এনবিআরকে, প্রায় 1 লাখ কোটি টাকা বাড়তি আদায় করতে হবে, যেখানে গত 30 জুন পর্যন্ত এনবিআর এর ঘাটতি 88,000 কোটি টাকা। তাহলে এই বিশাল ঘাটতি সরকার কিভাবে মেটাবে? মানে প্রথমত এনবিআর এর ক্ষেত্রে কিছু দায় দায়িত্ব তাদের হাতে গড়ায়। মানে আমরা 50 বছরের ঊর্ধ্বে বাংলাদেশ, এখনও 26 লক্ষ টাকার ট্যাক্স পেয়ার। এ দায়টা কার? আমার ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ানো উচিত। আমরা শুধু টাকা বাড়াতে চিন্তা করতেছি, ফলে কি হচ্ছে, যে লোকটার উপরে ট্যাক্স দিচ্ছি তার উপরে আবার ট্যাক্স বাড়াচ্ছি। সুতরাং এই দায় এনবিআর এর নিতে হবে। দ্বিতীয়ত কর ফাঁকির একটা বিশাল এক ধরনের যজ্ঞ চলতেছে চারিদিকে, সেটাকেও দায়িত্ব তাদের নিতে হবে। তারা পারবে না বলে যদি আমি মনে করি যে না, তার মানে হচ্ছে আমি কিছুই করব না, এটাও হয় না। তাহলে তো ইকোনমি স্থবির হয়ে বসে থাকবে। আমরা যদি নেক্সট লেভেলে যেতে চাই, ইকোনমিতে ইনভেস্টমেন্ট লাগবে। ইকোনমিতে ইনভেস্টমেন্ট বলতে শুধু প্রাইভেট সেক্টর না, পাবলিক সেক্টর ইনভেস্ট না করলে প্রাইভেট সেক্টর ইনভেস্ট করতে পারে না। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এক্সাম্পল দিচ্ছি, এক সময় 4.5 ঘন্টা যাওয়া যেত, এখন 8 ঘন্টা হয়ে গেছে। তার মানে হচ্ছে ইনভেস্টমেন্ট লাগবে। আর না হলে প্রত্যেকটা বিজনেসম্যান যারা ট্রাক মুভ করছে তারা 2 গুণ খরচ করতেছে, আর 4 ঘন্টার জায়গায় 8 ঘন্টা গাড়ি চালাচ্ছে। হিসাব করে দেখেন, ইকোনমির কস্টিং যদি সরকার ইনভেস্ট না করে তাহলে ইকোনমিক কস্ট বাড়বে। আমার রাস্তার কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে যে গাড়িটা 5 বছর রান করার কথা সেটা 2 বছর রান করবে, তাহলে সেখানেও ইনভেস্টমেন্ট লাগবে। সুতরাং পাবলিক ইনভেস্টমেন্ট করতে হবে। আমি মূলত অপচয় এবং দুর্নীতিটাকে আটকানোর পক্ষে, এবং এই জায়গায় যদি সরকার বলতে পারে যে আমি জিরো টলারেন্সে থাকবো, আমার মনে হয় এটা দেশের জন্য একটা বিশাল কাজ হবে। প্রতি বছর যখন রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়, এনবিআর এর সাথে সরকার আলোচনা করে না, জাস্ট ডেকে বলে দেওয়া হয় যে তুমি এই পরিমাণের লক্ষ্য আদায় করে দিবা। দ্বিতীয়ত হচ্ছে যখন কর ফাঁকির প্রসঙ্গটা এলো, এই কর ফাঁকিতেও তো হচ্ছে রাজনৈতিক প্রভাব থাকে। তাহলে এনবিআর কি স্বাধীনভাবে কাজ করতে পারে? না, রাজনৈতিক প্রভাব আইনের মধ্যে থাকে না, এগুলো শুধু দুর্নীতির প্রভাব। মানে আমরা যদি বলি রাজনৈতিক প্রভাব, আনসার হচ্ছে আইন মতো যা বলা আছে এটার মধ্যে রাজনীতি ঢোকার কথা না, এখানে দুর্নীতি ঢুকতে পারে। আমরা বলে যেতে পারি রাজনীতি হিসাবে, কিন্তু আসলে দুর্নীতি। আর আপনি যেটা বলছেন, সরকারের প্রতি বছরের নমিনাল ইকোনমিক গ্রোথ 15 থেকে 16%। তার মানে প্রতি বছর এনবিআর এর গ্রোথ হওয়া উচিত 15 থেকে 16%। তাহলে এটা যদি খেয়াল করেন দেখবেন গত 10 বছরে তারা এর চেয়ে বেশি যেতে পারেনি। তার মানে আমরা গত 10-15 বছরে আমাদের মূল ইনকামটা একই জায়গায় আছে। তার মানে তারা ইনএফিশিয়েন্সিটাকে সিস্টেমিক করে ফেলছে। এখন আপনি যদি বলেন যে আমি যদি পরিবর্তন, নতুন ট্যাক্স নিয়মে পরিবর্তন আসছে, নানাভাবে ট্যাক্সে মানুষ আনতে চাচ্ছে গভর্নমেন্ট, এগুলোর কোনোটার সাকসেস থাকবে না। মানে আমি এখন 25% মতো বাড়ছে গতবারের তুলনায়, কিন্তু গতবারের ইকোনমিক গ্রোথ ছিল 4%। আমি যদি 6% ইকোনমিক গ্রোথ করি, আমার ট্যাক্স ইনকাম বাড়বে না। কাজে আমি যতটা ভয় পাচ্ছি, মূলত প্রশ্নটা হচ্ছে আমি ইকোনমিক গ্রোথ ম্যানেজ করতে পারবো কিনা। যদি আমি ম্যানেজ করতে পারি, আমি 4%-এ আমার 88,000 কোটি টাকা ডেফিসিট, আমার যদি 6% ইকোনমিক গ্রোথ হয়, এটা থাকবে না। সো মূল অবজেক্টিভ হওয়া উচিত ইকোনমিক গ্রোথে যেন আমরা হেরে না যাই, এবং এটা ইম্পর্টেন্ট বোঝা। এবং এখানে চ্যালেঞ্জও প্রচুর, বিশেষ করে গ্লোবাল চ্যালেঞ্জ আছে। এখন যে ইরান ওয়ার চলছে, এটা এখনও শেষ হয় নাই। দ্বিতীয় জিনিস হচ্ছে গ্লোবাল পলিটিক্সের মধ্যেও আমাদের চিন্তা করতে হবে। একদিকে চায়না, একদিকে আমেরিকা, একদিকে ইরান, একদিকে ভারত, একদিকে রাশিয়া, সবার সাথে আমাদের ট্রেড। এগুলোকে একটু অর্গানাইজ করা উচিত। বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরকে যদি আমি ইনসুলেট করতে না পারি, সেপারেট করতে না পারি এক একটা দেশের জন্য, তাহলে কিন্তু বিপদ, চ্যালেঞ্জ আরও বেশি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে ইকোনমিতে ইনভেস্টমেন্ট আনা, এবং এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্ট থেকে মেইনলি যদি আমি আনতে পারি, তাহলে ইকোনমিক গ্রোথ ইজ নট এ চ্যালেঞ্জ। আর ইকোনমিক গ্রোথ যদি চ্যালেঞ্জ না হয়, তাহলে ট্যাক্সের পরিমাণ বাড়বে, আর ট্যাক্স ডিপার্টমেন্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে। 18%, 16% পর্যন্ত রেভিনিউ গ্রোথ মানে হচ্ছে আমি কোনো গ্রোথ করি নাই। আমার ইনফ্লেশন 9%, ইকোনমিক গ্রোথ যদি 6% হয়, তাহলে 15% তো কিছুতেই এমনিতেই হবে। গেল 15 বছরে আর্থিক খাতের যেমন ভগ্নদশা ছিল, সেখান থেকে রিকভার করার জন্য
অন্তর্বর্তী সরকার পার হয়ে রাজনৈতিক সরকার যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, সরকার কি সে ঠিক লাইনে হাঁটছে? গভর্নমেন্টের কি বলা যাবে, তার পলিটিক্যাল কমিটমেন্টের কোনো অভাব আমি দেখছি না। পলিটিক্যাল কমিটমেন্ট জনগণের মধ্যে যদি ট্রাস্টটা না থাকে, পালন হবে না। অর্থাৎ আমি যদি বলি যে আমি তোমাকে রক্ষা করব, ব্যাংকের ডিপোজিটার মনে করি, ডিপোজিটার এটা বিশ্বাস করে কিনা, পদ্ধতিগত কি, শুধু যে ব্যাংক না, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একই অবস্থা। সুতরাং আমি যদি সাবধানে যাই, আমার অবজেক্টিভ যদি এই হয় যে আমি ইকোনমিটাকে চাঙ্গা করব, তাহলে দেয়ার আর সার্টেন স্ট্র্যাটেজি যেটা নেওয়া উচিত, এবং সেটা জনগণের বিশ্বাসের মধ্যে আনতে হবে। মানে আমি ভালো নিলাম কিন্তু জনগণ এটা বিশ্বাস করলো না, তাহলে আগাবে না। ইকোনমির একটা বাড়তি কারণ আমি বলি বিশ্বাস। আমি যদি ইকোনমিকে বিশ্বাস না করি, আমি যদি আমার টাকায় বিশ্বাস না করি, আমি টাকা রাখবো না পকেটে, আমি বলবো যে আমি ডলার রাখবো। এই যে মানুষের ইকোনমি রান করে বিশ্বাসের প্রতি, এই জায়গায় আমার মনে হয় যে ঘাটতিটা আছে, সেটা পূরণ করা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই ট্রাস্ট তখনই হবে যখন মানুষ দেখবে যে সাধারণ ভুলগুলো আমরা করছি না, সরকার সব জায়গায় সচেতন। আরেকটা দিক যেটা হচ্ছে, সরকার মানবিক দিক চিন্তা করে অনেক সাহায্য করছে, কিন্তু যেটা আপনি বললেন সেটা ইম্পর্ট্যান্ট, যে কিভাবে এটাকে অর্গানাইজ করে যাতে লায়াবিলিটি না বাড়ে। সেখানেই সরকারের উচিত জনগণের প্রতি তার সম্পর্কটা হবে বিশ্বাসের সম্পর্ক, যে আমি কিন্তু ব্যর্থ হতে দেব না। এই বিশ্বাসটা মানুষের মধ্যে আনতে হবে। এই পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি না করলে ঘুরে দাঁড়াবে না অনেক কিছু। সুশাসন নিশ্চিত করার পদক্ষেপ বর্তমান সরকার এই ক্ষেত্রে কতটুকু সফল হয়, সেটা এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ অধ্যাপক এনামুল হক আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।